তো আমাদের প্রশ্ন ছিল যে জেড ইকুয়াল টু -√3 প্লাস আই যদি হয় তাহলে পরে আর্গুমেন্ট অফ জেড এর মান কত হবে। তা আর্গুমেন্ট অফ জেড বের করার ক্ষেত্রে আমাদের যে নিয়মটা আমরা ফলো করেছিলাম সেটা হচ্ছে যে এই জেড যে কমপ্লেক্স নাম্বারটা এর আর্গুমেন্ট এর মান বেরোবে হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ এই সূত্রের মাধ্যমে, তাই না? ট্যান ইনভার্স এখানে বি এর ভ্যালু হচ্ছে 1 আর এর ভ্যালু হচ্ছে -√3, তাহলে ট্যান ইনভার্স 1/-√3। ট্যান ইনভার্স 1/-√3 মানে মাইনাস ট্যান ইনভার্স 1/√3, তার মানে এটা ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স 1/√3 ভ্যালু হয়ে যায় হচ্ছে π/6, তাই তো? 30 ডিগ্রি মানে π/6। তাহলে এইভাবে আমরা আর্গুমেন্ট অফ জেড এর মান পেলাম, কিন্তু আমাদের লাগবে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে যে -π/6 কি প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে? আমরা তো জানি যে প্রিন্সিপাল আর্গুমেন্টের যে মান হয় সেই মানটা -π থেকে +π এই ইন্টারভ্যালের মধ্যে থাকে, তাই না? তো -π/6 তো এই ইন্টারভ্যালের মধ্যেই আছে। তাহলে পরে কোশ্চেন এটা যে -π/6 কি আদৌ এই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্টের মান হবে? তো উত্তর হচ্ছে না। কেন? কারণ আগের যে ক্লাস, সেই ক্লাসে আমরা আর্গুমেন্ট সম্পর্কে আরেকটা জিনিস জেনেছিলাম যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যে কোয়াড্রেন্টে থাকবে তার আর্গুমেন্টের ভ্যালু সেম কোয়াড্রেন্টেই বেরোবে। তো আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে জেড ইকুয়ালস টু -√3 প্লাস আই, এটাকে যদি আমি বিন্দু আকারে প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে -√3, 1। তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই না? কারণ সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা জানি নেগেটিভ, পজিটিভ এই জাতীয় বিন্দুগুলো থাকে। বাট যে অ্যাঙ্গেলটা এখানে এসছে সেটা এসছে হচ্ছে একটা ফোর্থ কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল। কেন? কারণ ফোর্থ কোয়াড্রেন্টের যে লিমিটেশন সেটা হচ্ছে 0 টু -π/2, আর থার্ড কোয়াড্রেন্টে যে লিমিটেশন সেটা হচ্ছে -π/2 টু -π। এদিকে আবার 0 টু π/2 এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের লিমিটেশন, আর π/2 টু π এটা হচ্ছে -π। -πকে তখন আমরা +π বলবো যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরা হচ্ছে। তো এটা হয়ে যাবে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের লিমিটেশন। তো যে -π/6 এটা 0 থেকে -π/2 এর মধ্যে আছে, তার মানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। কিন্তু বিন্দু বা যে কমপ্লেক্স নাম্বারটা সেটা সেকেন্ড কোয়াড্রেন্টের। তাহলে পরে আমাদের যে অ্যান্সারটা এসছে -π/6 এটা ঠিক হলো না। তো এরপরে -π/6 এর সাথে কত অ্যাডজাস্ট করলে পরে জেডের যে অ্যাকচুয়াল আর্গুমেন্ট সেটা পাওয়া যাবে, ঠিক আছে? এটা ভেবে ভেবে করতে হলে না অনেকটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। তার থেকে বরঞ্চ যদি এরকম হতো যে আমাদের কাছে একটা জেনুইন ফর্মুলা থাকতো, যে ফর্মুলার সাহায্যে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালু কমপ্লেক্স নাম্বার দেখেই বের করে দিতে পারতাম। তো সেরকম একটা ফর্মুলা আছে, সেরকম অ্যাকচুয়ালি ফর্মুলা না, একটা চার্ট আছে, ঠিক আছে? আমরা এটাকে বলে থাকি প্রিন্সিপাল আর্গুমেন্ট চার্ট। প্রিন্সিপাল আর্গুমেন্ট চার্ট, ঠিক আছে? প্রিন্সিপাল আর্গুমেন্ট চার্ট কি জিনিস? এখানে আমরা একটা চার্টের মাধ্যমে প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালুগুলোকে মনে রাখার চেষ্টা করি। চার্টটা হচ্ছে এরকম যে আমরা প্রথমত দুটো অ্যাক্সিস ড্র করলাম, অ্যাক্সিসগুলোর উপর 0, π/2, π, 0 এটাকে দিব -π/2, তখন π হয়ে যাবে আবার -π। এভাবে আমরা চারটা কোয়াড্রেন্ট এবং তাদের বাউন্ডারিগুলোকে ড্র করে নিলাম। যদি কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, ঠিক আছে? যদি কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে পরে সেই কমপ্লেক্স নাম্বারটার প্রিন্সিপাল আর্গুমেন্টের ফর্মুলা হবে ট্যান ইনভার্স b/a। অর্থাৎ যে মেইন যে ফর্মুলা আর্গুমেন্ট বের করার সেটাই হয়ে যাবে প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করার ফর্মুলা, যদি কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। যদি কমপ্লেক্স নাম্বারটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে পরে এই যে ফর্মুলার সাহায্যে প্রিন্সিপাল আর্গুমেন্ট বেরোবে সেটা হচ্ছে π - tan ইনভার্স mod b/a, ঠিক আছে? এক্ষেত্রে মডুলাস ইউজ হয়। থার্ড কোয়াড্রেন্টে থাকলে পরে এটা হয়ে যাবে -π প্লাস tan ইনভার্স mod b/a, আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে এটা হবে tan ইনভার্স mod b/a। তো এভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ চারটা কোয়াড্রেন্টের জন্য আমরা চারটার রুল যদি মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমাদের রিকোয়ার্ড যে আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট, সেটাকে আমরা বের করে নিতে পারবো।
এখন এই টেকনিকটাকে একবার আমাদের যে কোশ্চেনটা ছিল জেড ইকুয়ালস টু মাইনাস রুট থ্রি প্লাস আই, এটার উপর অ্যাপ্লাই করে দেখা যাক। তো জেড ইকুয়ালস টু মাইনাস রুট থ্রি প্লাস আই, একটু আগে যেটা বলা হলো এটাকে বিন্দু আকারে লিখলে পরে এটা হয়ে যাবে মাইনাস রুট থ্রি কমা ওয়ান। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, মানে সেকেন্ড কোয়াড্রেন্টের কমপ্লেক্স নাম্বার। তাহলে এর যে প্রিন্সিপাল আর্গুমেন্ট বেরোবে এই ফর্মুলার সাহায্যে, পাই মাইনাস ট্যান ইনভার্স মড বি বাই এ। তাহলে আমরা লিখি পাই মাইনাস ট্যান ইনভার্স মড বি বাই এ। বি এর ভ্যালু হচ্ছে ওয়ান আর এর ভ্যালু হচ্ছে মাইনাস রুট থ্রি। তার মানে এটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স, তো মড অফ ওয়ান বাই মাইনাস রুট থ্রি মানে হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি, কারণ মডের ভেতরে মাইনাস চিহ্নের কোনো অস্তিত্ব থাকে না বা মাইনাস চিহ্নটা সরে যায়। তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি মানে হয়ে যাবে পাই বাই থ্রি। পাই বাই থ্রি হবে না, পাই বাই সিক্স হবে। তাহলে পরে হিসেব করে দেখলে এটা আসছে ফাইভ পাই বাই সিক্স। তাহলে আর্গুমেন্ট অফ জেড এর ভ্যালু হয়ে যাবে সেক্ষেত্রে ফাইভ পাই বাই সিক্স, এবং খেয়াল করে দেখলে বোঝা যাবে ফাইভ পাই বাই সিক্স মানে হয় ফাইভ ইন্টু 30 ডিগ্রি, দ্যাট ইজ 150 ডিগ্রি। 150 ডিগ্রি মানে হচ্ছে এটা 90 ডিগ্রি আর 180 ডিগ্রি মাঝে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টেই আছে। তাহলে এবার যে আর্গুমেন্টের ভ্যালুটা বেরোলো সেই ভ্যালুটা কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টেই আসলো। তাহলে পরে এই চার্টটা অ্যাপ্লাই করে আমরা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টকে খুব ইজিলি ডিটারমাইন করতে পারি, যার জন্য এই চার্টটাকে আমরা বলে থাকি প্রিন্সিপাল আর্গুমেন্ট চার্ট। ঠিক আছে, পরবর্তীতে যখন যখন আমাদের আর্গুমেন্টের প্রয়োজন হবে তখন আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট চার্টের মাধ্যমে আর্গুমেন্টগুলোকে ক্যালকুলেট করে থাকবো। তো আশা করি প্রিন্সিপাল আর্গুমেন্ট চার্টের এই গল্পটা বোঝা গেছে। নেক্সট, প্রিন্সিপাল আর্গুমেন্ট চার্ট এবং মডিউলাসের সাহায্যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে যদি প্রকাশ করা হয় সেই আকারটাকে, কমপ্লেক্স নাম্বারের সেই আকারটাকে আমরা বলে থাকি মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। ঠিক আছে, মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, অ্যামপ্লিটিউড আকার। এটা কি জিনিস? এখানে যেরকম আমি বললাম যে কমপ্লেক্স নাম্বারের মডিউলাস আর অ্যামপ্লিটিউডের মাধ্যমে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করা হয়। যেমন বুঝিয়ে দিই যে জেড ইকুয়ালস টু, একটু আগে যে উদাহরণটা না হলো মাইনাস রুট থ্রি প্লাস আই, তাই না? তো এই কমপ্লেক্স নাম্বারটার আমরা অ্যামপ্লিটিউড থিটা, আমি অ্যামপ্লিটিউডকে আমরা এখানে থিটা দিয়ে চিহ্নিত করব। তো থিটা অর্থাৎ অ্যামপ্লিটিউড অফ জেড, প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ জেড অ্যাকচুয়ালি, এটা আমরা পেয়েছি হচ্ছে ফাইভ পাই বাই সিক্স। এবং এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাসকে যদি আমরা বের করি, এই সেকশনে মডিউলাসকে আর দিয়ে চিহ্নিত করা হবে, আর অর্থাৎ মড জেড। সেটার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার অফ রুট থ্রি তার স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। এখন মডিউলাস এবং অ্যামপ্লিটিউড এগুলো কিভাবে বেরোচ্ছে, এগুলো কি জিনিস, যদি কেউ এই ক্লাসে বুঝতে না পারে ওপরে আমি লিঙ্ক দিয়ে দিলাম, এই লিঙ্কে ক্লিক করলে পরে ফার্স্ট ক্লাসের পুরো ভিডিওটা তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে দেখে নিয়ে একবার তোমরা এই ক্লাসটা অ্যাটেন্ড করলে তোমাদের সুবিধা হবে। তাহলে পরে আর এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এক্ষেত্রে রুট ওভার অফ থ্রি প্লাস ওয়ান, দ্যাট ইজ টু, তাই তো? হিসেব করে আসলে পরে আর এর ভ্যালু টু আসছে। তারপরে এই আর এবং থিটার মাধ্যমে আমি জেডকে এক্সপ্রেস করব, কি করে দেখা যাক। জেড ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস রুট থ্রি প্লাস আই, তাই তো? কি করছি, আমি বাইরে টু রেখে ভেতরে ওয়ান বাই টু দিয়ে মাল্টিপ্লাই করছি। এটাকে লিখছি মাইনাস রুট থ্রি বাই টু প্লাস আই ইন্টু ওয়ান বাই টু। তো বাইরে টু আর নিচে টু এগুলো সব কেটে ক্যান্সেল হয়ে গিয়ে মাইনাস রুট থ্রি প্লাস আই পড়ে থাকবে। অর্থাৎ টু ইন্টু ব্র্যাকেটে মাইনাস রুট থ্রি বাই টু অর্থাৎ কস ফাইভ পাই বাই সিক্স প্লাস আই ইন্টু ওয়ান বাই টু মানে হচ্ছে সাইন পাই বাই সিক্স, সাইন পাই বাই সিক্স না অ্যাকচুয়ালি সাইন ফাইভ পাই বাই সিক্স। সাইন ফাইভ পাই বাই সিক্সের ভ্যালু কস ফাইভ পাই বাই সিক্সের ভ্যালু কিন্তু যথাক্রমে ওয়ান বাই টু আর মাইনাস রুট থ্রি বাই টু। ঠিক আছে, তো আমরা মাইনাস রুট থ্রি বাই টুকে কস ফাইভ পাই বাই সিক্স দিয়ে রিপ্লেস করতে পারি, পাশে লিখে দিই রিজনটা, যেহেতু কস ফাইভ পাই বাই সিক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু আর সাইন ফাইভ পাই বাই সিক্স এর ভ্যালু হলো ওয়ান বাই টু। তো আমরা ওয়ান বাই টু আর মাইনাস রুট থ্রি বাই টু এর জায়গায় এই ভ্যালুগুলো লিখে দিলাম। তাহলে পরে জেডকে আমি লিখছি শেষমেশ, যা বুঝতে পারছি জেডকে লেখা যাচ্ছে টু ইন্টু কস ফাইভ পাই বাই সিক্স প্লাস আই সাইন ফাইভ পাই বাই সিক্স।
এই ফরম্যাটের মাধ্যমে, তাই না? জেডকে আমি এভাবেও প্রকাশ করতে পারি। তো এই যে আকারটা দেখা যাচ্ছে, এই আকারটা আমি দেখতে পাচ্ছি ইউজ হয়েছে বেসিক্যালি 2 আর 5π/6 এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এবং এর সাইন কসগুলো। তো 2 মানে ছিল কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস, আর 5π/6 মানে ছিল কমপ্লেক্স নাম্বারটার প্রিন্সিপাল আর্গুমেন্ট। যখন একটা কমপ্লেক্স নাম্বারকে তার মডিউলাস এবং প্রিন্সিপাল আর্গুমেন্টের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন সেই আকারটাকে বলা হয় মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, ঠিক আছে? তো এর সংজ্ঞা কি হয়ে যাবে? যদি z ইকুয়ালস টু a প্লাস ib জটিল রাশিটির মডিউলাস আর এবং মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট, আমি প্রিন্সিপাল আর্গুমেন্টই লিখছি, এবং প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটা হয়, তবে জেডকে আমরা আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে প্রকাশ করতে পারি, যেখানে আর এর মান হবে হচ্ছে √(a² + b²) এবং থিটা মানে হবে, থিটা ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে? থিটা ইকুয়ালস টু আমি লিখে দিচ্ছি প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেড। এই আকারটিকে বলা হয় মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, ঠিক আছে? এই আকারটিকে বলা হয় মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। তো এভাবে আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অ্যামপ্লিটিউড আকারকে পেয়ে থাকি, ঠিক আছে? এই আকারটা আমাদের খুবই কাজের আকার। কিভাবে? এই আকারের সাহায্যে আমরা অনেক ধরনের প্রবলেমকে খুব ইজিলি ট্যাকেল করতে পারি। যেমন ধরে নেওয়া যাক, এর একটা খুব ভালো এক্সাম্পল হবে হচ্ছে, সাপোজ আমাদের বলল যে z ইকুয়ালস টু সাপোজ বলা আছে হচ্ছে যে √3 + i। না, এটা এখন বোঝানোর থেকে বেটার হবে আগে একটা থিওরি করে নেওয়া, ঠিক আছে? হ্যাঁ, একটা থিওরি করে নিই, সেটার পরে এটা যদি এক্সপ্লেন করি তাহলে বেটার হবে। এই মডিউলাস অ্যামপ্লিটিউড আকারের যে ইউসেজ, সেই ইউসেজটা আরও ভালো করে বোঝা যাবে যদি আমরা প্রথমত একটা থিওরি করি যার নাম হচ্ছে ডি ময়েভার্স থিওরেম। এর উচ্চারণ হচ্ছে ডি ময়েভার্স থিওরেম, ঠিক আছে? ডি ময়েভারের উপপাদ্য, ঠিক আছে? কি বলা আছে ডি ময়েভারের উপপাদ্যে? যে এখানে বলেছে যে যদি n একটি পূর্ণ সংখ্যা হয়, তবে cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার n এর মান হবে cos nθ প্লাস i sin nθ। যদি n একটি পূর্ণ সংখ্যা হয়, তবে cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার n এর মান হবে cos nθ প্লাস i sin nθ। এটা ডি ময়েভারের উপপাদ্যে বলা আছে। আর 2 নম্বর, যদি n একটি অপূর্ণ মূলদ সংখ্যা হয়, তবে cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার n এর একটি মান হবে
মান হবে cos n থিটা প্লাস i sin n থিটা। ঠিক আছে, এই দুটো স্টেটমেন্ট ডি ময়ভার্সের উপপাদ্যে বলা আছে। তো এই স্টেটমেন্টগুলোর আমার মনে হয় অনেকেই বুঝলেন না, তো এটা এক্সাম্পল আমার চাই, ঠিক আছে, উদাহরণ চাই, যাতে করে আমরা এর অ্যাপ্লিকেশনটাকে বুঝতে পারি। তো সাপোজ বলা আছে যে সাপোজ বলেছে cos থিটা প্লাস i sin থিটা হোল কিউব। ঠিক আছে, জিজ্ঞেস করেছে যে cos থিটা প্লাস i sin থিটা হোল কিউব ইকুয়াল টু কত হবে। তো ডি ময়ভার কি বলেছেন যে cos থিটা প্লাস i sin থিটা এই ফরম্যাটের যে কমপ্লেক্স নাম্বারগুলো তার পাওয়ারে যদি একটা পূর্ণ সংখ্যা থাকে, তাহলে পরে সেই পূর্ণ সংখ্যাটা অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে cos 3 থিটা প্লাস i sin 3 থিটা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে, পূর্ণ সংখ্যা কাদের বলে, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা বলে থাকি পূর্ণ সংখ্যা, তাই তো। তো যদি এই টাইপের কোনো সংখ্যা থাকে, সে পজিটিভ হোক, নেগেটিভ হোক বা জিরো হোক, ঠিক আছে, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। এবং পাওয়ারে যদি এটা থাকে তারপরে cos 3 থিটা প্লাস i sin 3 থিটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, 3 থাকলে পরে যেমন cos 3 থিটা প্লাস i sin 3 থিটা এরকম হয়ে যাচ্ছে, তাহলে পরে পাওয়ারে যদি 4 থাকতো বা -3 থাকতো, প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যান্সারটা হয়ে যেত এরকম। আর একটা উদাহরণ নিই, সাপোজ আমাদের বলা আছে cos পাই বাই 3 প্লাস বা পাই বাই 4 নিলাম, cos পাই বাই 4 প্লাস i sin পাই বাই 4 টু দি পাওয়ার সাপোজ বলা আছে -4। তাহলে cos পাই বাই 4 প্লাস i sin পাই বাই 4 টু দি পাওয়ার -4 এর মান হয়ে যাবে, যেহেতু পাওয়ারে একটা পূর্ণ সংখ্যা আছে, cos -4 ইন্টু পাই বাই 4 প্লাস i sin অ্যাঙ্গেলের সাথে এই পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাবে ইন্টু পাই বাই 4। তাহলে এটা হয়ে যাচ্ছে cos অফ মাইনাস পাই প্লাস i sin মাইনাস পাই। cos অফ মাইনাস পাই এর মান হচ্ছে cos পাই, আর সাইন অফ মাইনাস পাই এর মান আমরা জানি সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা হয়, মানে মাইনাসটা বেরিয়ে যায় সাইনের ভেতর থেকে, কিন্তু কজের ভেতর থেকে বেরোতে পারে না। তাহলে এটা ইকুয়ালস টু cos পাই মাইনাস i sin পাই। cos পাই এর মান -1 আর সাইন পাই এর মান 0, তার মানে ওভারঅল ভ্যালুটা হয়ে যাচ্ছে -1। তাহলে কত সহজে cos পাই বাই 4 প্লাস i sin পাই বাই 4 টু দি পাওয়ার -4 এর মানটা আমরা -1 পেয়ে যাচ্ছি, তাই না। তো এভাবে আমরা ডি ময়ভার্সের থিওরামকে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু 2 নম্বর পয়েন্টে আমাদের কি বলেছে, 2 নম্বর পয়েন্টে বলছে যে যদি n একটি অপূর্ণ মূলদ সংখ্যা হয়, কারণ অপূর্ণ মূলদ সংখ্যা কি জিনিস, যে সমস্ত মূলদ সংখ্যারা পূর্ণ সংখ্যা না, আমরা জানি পূর্ণ সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা হয়, বাট এক্ষেত্রে 2 নম্বর পয়েন্টের ক্ষেত্রে বলা আছে যে না, মূলদ সংখ্যা নিতে হবে। মূলদ সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশের আকারে যাদেরকে প্রকাশ করা যায়, কিন্তু যারা পূর্ণ সংখ্যা না, ঠিক আছে, মূলদ হতে হবে বাট পূর্ণ হওয়া চলবে না, এই জাতীয় সংখ্যা যদি আমরা নেই, তাহলে পরে কিন্তু তখন বলা আছে যে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n এর একটি মান cos n থিটা প্লাস i sin n থিটা হবে। মানে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n এর অনেকগুলো মান তখন বেরোয়, তার মধ্যে থেকে একটা মান হচ্ছে cos n থিটা প্লাস i sin n থিটা। ঠিক আছে, এই জিনিসটা মানে 2 নম্বর পয়েন্টটা আরো বেটার বোঝা যাবে যদি আমরা নেক্সট আরেকটা জিনিস জানি, আরেকটা যদি সাপোজ রেজাল্টকে জানতে পারি। রেজাল্টটা হচ্ছে রেজাল্ট 1 আমি নাম দিলাম এটাকে। ঠিক আছে, রেজাল্টটা হচ্ছে যে cos থিটা, সাপোজ বলা আছে যে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার আমাদের বলা থাকলো হচ্ছে 1/n সাপোজ। তাহলে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার 1/n আমাদের জানতে হবে এর মান কি হয় বা কি কি ধরনের হয়। তো একটা কথা বলে দিই যে পাওয়ারে যদি 1/n থাকে তাহলে বুঝতে হবে এর একাধিক মান বেরোবে, এবং ঠিক কয়টা মান বেরোবে, এর nটা মান বেরোবে। ঠিক আছে, পাওয়ারে 1/ যত থাকবে ঠিক ততগুলোই মান বেরোবে, মানে এখানে n সংখ্যক মান পাওয়া যাবে। এবং সেই n সংখ্যক মান কি হয়, সেই n সংখ্যক মানকে একটা সাধারণ আকারে রাখা যায়, সেটা হচ্ছে cos 2k পাই প্লাস থিটা বাই n প্লাস i sin 2k পাই প্লাস থিটা বাই n। ঠিক আছে, যেখানে যেখানে এই কে এর মান হয় 0 1 2 3 করে আপ টু n-1 অব্দি। ঠিক আছে, কিছুই বোঝা গেল না, তাই না। উদাহরণ চাই, এটারও উদাহরণ চাই। তো আমরা উদাহরণ নিয়ে কাজ করি।
উদাহরণ হলে আমাদের বুঝতে সুবিধা হয়। সাপোজ বলা আছে যে কস সাপোজ পাই প্লাস আই সাইন পাই টু দি পাওয়ার 1/3, এটা ইকুয়াল টু কত হবে? কস পাই প্লাস আই সাইন পাই টু দি পাওয়ার 1/3। তো পাওয়ারে যদি 1/3 থাকে, আমি কি বললাম, পাওয়ারে 1/n থাকলে n সংখ্যক মান বেরোবে। তাহলে পাওয়ারে 1/3 থাকলে 3টা মান বেরোবে, এবং মানগুলো দেখতে কিরকম হবে? এই কস 2k পাই প্লাস থিটা বাই n এই জাতীয় দেখতে হবে। আমাদের অঙ্কে n এর মান হচ্ছে 3। তাহলে পরে এই কস পাই প্লাস আই সাইন পাই টু দি পাওয়ার 1/3 এর মান দেখতে হবে কস 2k পাই প্লাস থিটা বাই 3, n এর জায়গায় 3 বসিয়ে দিতে হবে, প্লাস আই সাইন 2k পাই প্লাস থিটা, থিটা তো আমাদের অঙ্কে পাই, তাহলে আমি থিটাকে পাই দিয়ে রিপ্লেস করে দিই, পাই প্লাস পাই বাই 3। ওকে, এখানে কে জিনিসটা কি? কে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা যার মান শুরু হবে 0 থেকে এবং চলবে কত দূর অবধি? n এর মান যত তার আগ অবধি। তো আমাদের অঙ্কে n এর মান হচ্ছে 3, 3 এর আগ অবধি মানে 3 এর আগের পূর্ণ সংখ্যা অবধি, অর্থাৎ n ইকুয়াল টু 2 অবধি চলবে। তাহলে 0 1 2, ব্যাস, তাই না? 0 1 2, 3 এর আগ অবধি চলবে। মানে যদি পাওয়ারে 1/3 থাকে তাহলে কে এর মান হবে 0 1 2। পাওয়ারে 1/4 হলেও একই রকম ভাবে এটা হতো 0 1 2 3, 3টা মান তখন 3 অবধি যেত। 4 যদি পাওয়ারে 1/4 থাকতো তাহলে এটা 4 - 1 অবধি যেত, অর্থাৎ 3 অবধি যেত, 0 1 2 3। ঠিক আছে? তো এখানে কে এর 3টা মান আছে, এই 3টা মানের জন্য 3টা আলাদা আলাদা কমপ্লেক্স নাম্বার তৈরি হবে। ফার্স্ট যে কমপ্লেক্স নাম্বারটা তৈরি হবে সেটা হচ্ছে কে এর মান 0 বসানোর জন্য। কে এর মান যদি 0 হয় তাহলে এটা হয়ে যাবে cos π/3 প্লাস আই সাইন π/3। যদি কে এর মান 1 হয় তাহলে cos কত হয়ে যাবে দেখি, cos কে এর মান যদি 1 হয় তাহলে 2 পাই, কে এর মান 1 হলে পরে এটা 2 পাই হবে, প্লাস π/3 প্লাস আই সাইন 2 পাই প্লাস π/3। আর কে এর মান যদি 2 না হয় তাহলে এটা হয়ে যাবে cos 2 নিলে পরে 2 2 4 4 পাই প্লাস π/3 প্লাস আই সাইন একই রকম ভাবে 4 পাই প্লাস π/3। এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে cos π/3। cos π/3 এর মান হয়ে যাবে cos 60 ডিগ্রি, দ্যাট ইজ 1/2, প্লাস আই ইন্টু √3/2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, কমা এখানে cos 3π/3 মানে cos পাই হচ্ছে cos পাই প্লাস আই সাইন পাই, আর তার পাশে cos 5π/3 প্লাস আই সাইন 5π/3, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2। cos পাই এর মান -1, সাইন পাই এর মান 0, তাই আমি কিছু লিখলাম না, শুধু -1ই লিখলাম। আর cos 5π/3 এর মান কি করে পাবো দেখি। cos 5π/3 এর মান বের করার জন্য আমাদের প্রথমত কি করতে হবে, লবে আমি দেখতে পাচ্ছি 5π আছে, তা আমরা কি করব, হরে যেহেতু 3 আছে আমরা 3-এর সেই গুণিতকটাকে নিব, 3-এর সর্বোচ্চ গুণিতক, যে গুণিতকের মান 5-এর কাছাকাছি, 5-এর সব থেকে ক্লোজ। তো 3-এর সব থেকে বড় গুণিতক যার মান 5-এর সব থেকে ক্লোজ সেটা হয়ে যাবে 6। তার মানে 5πকে আমাকে লিখতে হবে 6π এর আকারে। তো 6π মাইনাস পাই করলে পরে 5π পাওয়া যায়, তাহলে আমরা লিখবো 5πকে 6π মাইনাস পাই, প্লাস একই রকম ভাবে সাইন এটাকেও তাই লিখতে হবে। যদি আমাকে এর মান বের করতে হয়, cos 5π/3 মান বের করতে হয়, তার টেকনিক আমি আলোচনা করছি। এটা হয়ে যাবে সাইন 6π মাইনাস π/3। এটা ইকুয়ালস টু 1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2, কমা -1, কমা cos এখানে 6πকে 3 দিয়ে ডিভাইড করলে 2π মাইনাস π/3 প্লাস আই সাইন 6πকে 3 দিয়ে ডিভাইড করলে 2π মাইনাস π/3। তাহলে এটা ইকুয়ালস টু 1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2, কমা -1, কমা cos 2π মাইনাস π/3। একবার দেখে নি, হ্যাঁ। তো এটা 0, এটা π/2, এটা পাই, এটা 3π/2, তো 0-তে আবার 2π চলে আসে। আমাদের এখানে 2π মাইনাস বলা আছে, 2π মাইনাস 2π এর দাগ হচ্ছে এটা। 2π মাইনাস করলে পরে আমরা দেখতে পাচ্ছি যে কোয়াড্রেন্টে আমরা হাজির হচ্ছি সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে cos এর ভ্যালু পজিটিভ হয়, তাহলে এটা হয়ে যাবে cos π/3। কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু নেগেটিভ হয়, সাইন 2π মাইনাস, একই জিনিস আছে, তো সাইন 2π মাইনাস মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট,
সাইন ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আই সাইন π/3, দ্যাট ইজ 1 + i√3 ডিভাইডেড বাই 2। এখানে আমরা cos 60 মান আর sin 60 মান বসালে শেষমেশ যেটা পাবো সেটা হচ্ছে 1 - i√3/2। তাহলে এই cos π প্লাস i sin π, cos π মানে হচ্ছে -1 আর sin π মানে হচ্ছে 0, তাহলে i × 0 টু দি পাওয়ার, এটাকে আমি সেকেন্ড লাইনে লিখি, -1 প্লাস i × 0 টু দি পাওয়ার 1/3, দ্যাট ইজ -1 টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে -1 টু দি পাওয়ার 1/3 তিনটা মান আছে। সেই তিনটা মান হচ্ছে 1 + i√3/2 -1 আর 1 - i√3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তো তিনটা আমরা -1 টু দি পাওয়ার 1/3 মান পেলাম। এভাবে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারেরই পাওয়ারে যাই থাকুক না কেন, ঠিক আছে, আমরা তার যতগুলো মান বের হওয়ার কথা সবগুলো মানই পেতে পারি এই ফর্মুলার সাহায্যে, ঠিক আছে? এখানে বেসিক্যালি যে টেকনিকটা অ্যাপ্লাই হচ্ছে সেই টেকনিকটা হচ্ছে যে ডি ময়ভারের যে থিওরেমটা আলোচনা হলো তারই একটা রেজাল্ট বলা চলে। সেই রেজাল্টকেই আমরা ডিসকাস করলাম এবং এই রেজাল্টের ইউটিলিটিও দেখতে পাচ্ছি যে ব্যবহারটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা এর সাহায্যে বিভিন্ন কমপ্লেক্স নাম্বারের এরকম মান বের করতে পারি। এটার থ্রুতে আমরা সবার প্রথমত যে কমপ্লেক্স নাম্বারটা বা যে নাম্বারের ঘনমূল আমরা বের করবো, আলোচনা করব, ঠিক আছে? সেই ঘনমূল যে কমপ্লেক্স নাম্বার আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে 1-এর ঘনমূল, ঠিক আছে? 1-এর ঘনমূল। তো 1-এর ঘনমূল আবার কি জিনিস? 1-এর ঘনমূল মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 1/3। এখন এটা আবার কেমন প্রশ্ন? 1 টু দি পাওয়ার 1/3 তো আমরা ছোটোর থেকে করে আসছি, এটার মান সবসময় আমরা 1 লিখি, তাই না? কিন্তু একটা কমন সেন্স, যে সাপোজ আমি যদি বলি যে 4 টু দি পাওয়ার 1/2 মানে √4, ঠিক আছে? √4 করলে কিন্তু আমরা অ্যান্সার যে সবসময় 2 লিখি তা না, আমরা লিখি +-2, দ্যাট ইজ √4 এর অ্যান্সার আমরা +2ও লিখি আবার -2ও লিখে থাকি, তাই না? দুটো অ্যান্সারই পাওয়া যায়। তার মানে যখন আমরা স্কোয়ার রুট করি তখন আমরা অ্যাকচুয়ালি দুটো মান পাই। তাহলে কোশ্চেন এটা ওঠে যে কিউব রুট করলে আমরা কেন একটাই মান পাবো? তাহলে এটা তো কেমন একটা ইনজাস্টিস ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো টেকনিক্যালি কিউব রুট করলে বা ঘনমূল যখন আমরা করব, ঘনমূল করলে কিন্তু তিনটা মান আসা উচিত, যার মধ্যে থেকে শুধু একটা মানই আমরা পেয়ে থাকি, তাই না? বাকি মানগুলো কি হয়? তো এটাই এখন আমরা আলোচনা করব। এটা আলোচনা করতে গিয়ে আমাদের ডি ময়ভার লাগবে, আমাদের লাগবে ডি ময়ভারের রেজাল্টটা, এবং আমাদের লাগবে হচ্ছে 1-এর মডিউলাস অ্যামপ্লিচিউড আকার, ঠিক আছে? তো সবার প্রথমত 1-এর মডিউলাস অ্যামপ্লিচিউড আকার এটা কি হবে এটা আমাদের জানতে লাগবে, ঠিক আছে? তো মডিউলাস অ্যামপ্লিচিউড আকার মানে হচ্ছে আজকে যেটা আলোচনা হলো r × cos θ প্লাস i sin θ, এই আকারটাকে আমরা বলি মডিউলাস অ্যামপ্লিচিউড আকার। আমাদের চাই r এর মান, আমাদের চাই থিটার মান। তো 1কে আমি লিখছি 1 + i × 0, এটা ইকুয়ালস টু r × cos θ প্লাস i sin θ, ঠিক আছে? এখানে যদি আমরা r এর মান বের করতে যাই, r এর মান হয়ে যাবে √1² প্লাস 0², তার মানে 1, তাহলে r এর মান 1। এবং থিটার মান যদি বের করতে যাই তাহলে আমাকে বুঝতে হবে কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে। তো 1 মানে হচ্ছে 1 + i × 0, তার মানে বিন্দু আকারে যদি লিখি তাহলে 1 × 0, 1, 0 এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু আসলে কোনো কোয়াড্রেন্টেই নেই। এটা আবার কেমন কথা? তো আমরা চলে যাচ্ছি আবার সেই প্রিন্সিপাল অ্যামপ্লিচিউডের চার্টে, ঠিক আছে? আমরা একটু আগে যেটা আলোচনা করলাম প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড চার্ট এটা। তো 1, 0 কিন্তু কোনো কোয়াড্রেন্টেই থাকার কথা না। 1, 0 থাকবে কোথায়? 1, 0 থাকবে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, বা যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি বাস্তব অক্ষ, ধনাত্মক বাস্তব অক্ষ, তার উপর, তাই না? এখন ধনাত্মক বাস্তব অক্ষ বা ঋণাত্মক বাস্তব অক্ষ বা ধনাত্মক আমি যদি বলি কাল্পনিক অক্ষ বা ঋণাত্মক কাল্পনিক অক্ষ, এই যে চারটা অক্ষ, এই চারটা অক্ষ কিন্তু অ্যাকচুয়ালি কোনো কোয়াড্রেন্টে পড়ে না, এটা হচ্ছে কোয়াড্রেন্টের বাউন্ডারিগুলো। তো আমি এই কথাটা যারা দেখবে এই জিনিসটা তাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিতে চাই যে এই দুটো রেখা পরস্পর লম্ব রেখা, এরা কিন্তু কোনো কোয়াড্রেন্টে পড়ে না, এরা হচ্ছে কোয়াড্রেন্টের বাউন্ডারিগুলো। যেমন যে কোনো দুটো দেশের ঠিক মাঝখানে একটা কিন্তু জায়গা থাকে যেটাকে আমরা বলি নো ম্যানস জোন, তাই না?
তাহলে দুটো কন্টিনেন্ট বা দুটো সাপোজ দুটো দেশের মাঝখানে এরকম একটা জায়গা যেটা কোনো দেশের মধ্যেই পড়ে না, কোনো দেশেরই না, ওই জায়গাটাকে বলা হয় নোম্যান্স জোন। তো এই অক্ষগুলো অনেকটা এরকম নোম্যান্স জোনের উপর কাজ করে। ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টকে আলাদা করে রেখেছে, সেপারেট করছে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসটা। তো এই চারটা অ্যাক্সিসের যে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড সেটা কিন্তু এই ফর্মুলাগুলো দিয়ে বেরোবে না। এই চারটা অ্যাক্সিসের ফিক্সড প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড থাকে। ফিক্সড প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড মানে এদের প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডগুলো সবসময় সেম হয়। সেটা এই অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর জন্য 1,0 জন্য যা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বেরোবে, 5,0 জন্য একই প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বেরোবে, কারণ এরা সবাই পজিটিভ এক্স অ্যাক্সিসের ওপর আছে। পজিটিভ এক্স অ্যাক্সিসের যেটা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড সেগুলো সবই এই কমপ্লেক্স নাম্বারগুলোর প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড হয়ে যাবে। এখন কোশ্চেন এটা ওঠে যে পজিটিভ এক্সিসের প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড কত। তো পজিটিভ এক্সিসের প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড হচ্ছে, এখানে লেখাই আছে কত, 0। ঠিক আছে। যেটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস তার প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড হচ্ছে π/2। যেটা নেগেটিভ এক্স অ্যাক্সিস তার প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড হচ্ছে পাই। ইট ইজ নট -π, ইট ইজ পাই। ওকে, ঠিক আছে। আর যেটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস তার প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড হচ্ছে -π/2। তো এইভাবে চারটা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অ্যাক্টিং আছে। হ্যাঁ, মানে এই চারটা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড কাজ করছে চারটা অক্ষের জন্য। তো আমাদেরকে জাস্ট দেখতে হবে যে কমপ্লেক্স নাম্বারটা আমরা নিচ্ছি তার প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। তো আমরা নিচ্ছি 1কে। তো 1 মানে হচ্ছে 1 + i × 0। তার মানে এটা 1,0। 1,0 আছে ফার্স্ট যে অ্যাক্সিস তার উপর, ঠিক আছে, ফার্স্ট অ্যাক্সিস বলছে সেটি পজিটিভ যে এক্স অ্যাক্সিস তার উপর, এবং তার প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড হয় 0। তাহলে আমরা সরাসরি আমাদের যে অঙ্কে চলে আসছি। আমরা জানি যে 1,0 এটা ফার্স্ট পজিটিভ এক্স অ্যাক্সিসের ওপর আছে, তাই থিটার মান হয়ে যাবে 0। ঠিক আছে, 0 রেডিয়ান। তাহলে 1কে যখন আমরা মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে লিখবো তখন আর এর জায়গায় কোনো কিছু লিখে লাভ হবে না, কারণ আর এর মান 1 এসছে, এবং থিটার জায়গায় আমাকে লিখতে হবে 0। ঠিক আছে, তাহলে 1 মানে হয়ে যাচ্ছে বেসিক্যালি cos 0 + i sin 0। তো 1-এর এরপরে যখন আমরা কি চাই, 1-এর ঘনমূল চাই, 1-এর ঘনমূল আমার লাগবে। তো 1-এর ঘনমূল অর্থাৎ 1⁻³ আমার দরকার। 1⁻³ মানে হচ্ছে cos 0 + i sin 0 1/3। এখন cos 0 + i sin 0 1/3 আমরা একটু আগে যে সূত্রটা শিখলাম, cos θ + i sin θ 1/n = cos 2kπ + θ/n + i sin 2kπ + θ/n। ঠিক আছে, এই সূত্রের সাহায্যে আমরা এই মানটাকে লিখব। আমাদের এই অঙ্কে n এর মান হচ্ছে 3 এবং থিটার মান হচ্ছে 0, অর্থাৎ এর অ্যান্সার হয়ে যাবে cos 2kπ + 0/3 প্লাস i sin 2kπ + 0/3, দ্যাট ইজ 1⁻⁻³ এটা ইকুয়ালস টু, আমরা দেখতে পাচ্ছি কে এর মান, কোথা থেকে কত দূর অবধি হবে, কে এর মান হবে হচ্ছে 0 থেকে শুরু করে 3-এর আগ অবধি, অর্থাৎ 2 অবধি। তার মানে 1⁻⁻³ 3টা মান বেরোচ্ছে। যদি আমরা কে এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে cos 0 + i sin 0। যদি কে এর জায়গায় 1 লিখি তাহলে এটা হবে cos 2π/3 প্লাস i sin 2π/3। যদি আমরা কে এর জায়গায় 2 লিখি তাহলে এটা হয়ে যাবে cos 4π/3 প্লাস i sin 4π/3। তাহলে এইভাবে আমরা 1⁻⁻³ 3টা মান পাচ্ছি। তার মানে 1⁻⁻³ 1-এর ঘনমূল কিন্তু একটা না, 3টা। ঠিক আছে, অর্থাৎ 1⁻⁻³ এটা ইকুয়ালস টু cos 0 এর মান 1 আর sin 0 এর মান 0, তাহলে শুধু 1ই থাকলো। cos 2π/3 মান বের করতে হবে, একটু আগে আলোচনা হলো কি করে। 3-এর গুণিতকের আকারে 2 কে লিখতে হবে, 3-এর সর্বোচ্চ গুণিতক যা 2-এর সব থেকে ক্লোজ, সেটা 3 নিজেই। তার মানে 2π কে লেখা যেতে পারে 3π - π/3 প্লাস i sin একই রকম ভাবে 3π - π/3 কমা cos 4π/3 কে আমরা লিখতে পারি সেম ভাবে 3π + π/3 প্লাস i sin 3π + π/3, অর্থাৎ 1⁻⁻³ এটা ইকুয়াল টু 1
কমা কস 3 দিয়ে যখন ভাগ করে দেওয়া হবে 3π/3 মানে হচ্ছে 3 শুধু পাই মাইনাস π/3 প্লাস আই ইন্টু সাইন পাই মাইনাস π/3 কমা কস একই রকমভাবে পাই প্লাস π/3 প্লাস আই সাইন পাই প্লাস π/3 implies that 1 to the power 1/3 এটা equal to 1 comma cos পাই মাইনাস π/3 পাই মাইনাস মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট ঠিক আছে তো cos সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয় তাহলে এটা মাইনাস cos π/3 হলো প্লাস আই সাইন π/3 হলো কেন আই সাইন π/3 হলো কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইনের কোয়াড্রেন্ট সেখানে সাইন পজিটিভ হয় একই রকম ভাবে cos পাই প্লাস π/3 এটা মাইনাস cos π/3 হবে মাইনাস আই সাইন π/3 তো যারা এটা ভাবছে যে এখানে কেউ কি আমাকে যুক্তি সহকারে বলতে পারবে যে cos পাই প্লাস π/3 মানটা কেন মাইনাস cos π/3 আর সাইন পাই প্লাস π/3 মান কেন মাইনাস সাইন π/3 হলো এটার কারণটা কি ঠিক আছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে কেন এরা দুজনেই কেন নেগেটিভ হলো তো 1 to the power 1/3 এটা ইকুয়ালস টু 1 কমা মাইনাস cos 60 ডিগ্রি cos 60 এর মান হচ্ছে 1/2 তাহলে মাইনাস 1/2 প্লাস আই ইন্টু সাইন π/3 মান √3/2 একই রকমভাবে এটা মাইনাস 1/2 মাইনাস আই ইন্টু √3/2 অর্থাৎ 1 to the power 1/3 এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1 কমা মাইনাস 1 প্লাস আই √3 ডিভাইডেড বাই 2 কমা মাইনাস 1 মাইনাস আই √3 ডিভাইডেড বাই 2 তাহলে 1 to the power 1/3 তিনটা একের তিনটা ঘনমূল পাওয়া যাচ্ছে 1 ফার্স্ট ঘনমূল হচ্ছে 1 সেকেন্ড ঘনমূল হচ্ছে মাইনাস 1 প্লাস আই √3/2 আর থার্ড ঘনমূল হচ্ছে মাইনাস 1 মাইনাস আই √3/2 এদের মধ্যে থেকে আমরা তো আগে থেকেই জানতাম যে 1 to the power 1/3 এক ঘনমূল 1 আসবে সেকেন্ড যে ঘনমূলটা দেখা যাচ্ছে এটাকে আমরা ওমেগা দ্বারা চিহ্নিত করে থাকি ঠিক আছে এই যে ডাব্লুর মতন দেখতে যে জিনিসটা লেখা হলো এটাকে বলা হয় ওমেগা একটা গ্রিক লেটার আর থার্ড যেটা সেটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় যে যাকে ওমেগা ধরা হচ্ছে তার স্কোয়ার করলে পরে থার্ডেরটা পাওয়া যাচ্ছে মানে থার্ডেরটাকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার তাহলে পরে যেখানে ওমেগার মানটা আমাদের মনে রাখতে লাগে ওমেগার মান হচ্ছে মাইনাস 1 প্লাস আই √3 ডিভাইডেড বাই 2 এই যে 1 ওমেগা ওমেগা স্কোয়ার এই তিনটা হচ্ছে একের ঘনমূল ঠিক আছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা ওমেগা স্কোয়ার হয়ে যাচ্ছে একের তিনটে ঘনমূল ঠিক আছে তো একের ঘনমূলগুলোকে এখন থেকে আমরা 1 ওমেগা ওমেগা স্কোয়ারের মাধ্যমে চিহ্নিত করব এই 1 ওমেগা ওমেগা স্কোয়ার দিয়ে দুটো ফর্মুলা আমাদের আছে ঠিক আছে সূত্রের মধ্যে আমরা 1 নম্বরে পাবো 1 ওমেগা ওমেগা স্কোয়ার দিয়ে যে প্রথম ফর্মুলাটা আসবে তো 1 ওমেগা ওমেগা স্কোয়ারের এই জিনিসগুলো কি এটা হচ্ছে একের ঘনমূল ঘনমূল কথা অর্থ কি এদের তিনজনের যে কোনো একটাকে যদি নিই সাপোজ 1 কে যদি নিই 1 এর কিউব করলে 1 আসবে ওমেগা হচ্ছে একের ঘনমূল তাই ওমেগার কিউব করলেও 1 আসবে আর ওমেগা স্কোয়ারের কিউব করলেও 1 আসবে তো ওমেগা স্কোয়ারকে তো ওমেগার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে তাহলে আমি বেসিক্যালি মনে রাখবো যে ওমেগার কিউব এটা ইকুয়াল টু 1 এবং এটা দিয়ে 2 নম্বর যে সূত্র সেটা হচ্ছে যে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার এদের তিনজনের মানকে যদি আমি যোগ করে দিই এই যে এই তিনটা মানকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে পরে সব কাটাকাটি চলে যায় ঠিক আছে এটা নিজেরাও যোগ করে দেখা যেতে পারে যে যদি আমি যোগ করি সব কিছু ক্যান্সেল চলে যাবে পড়ে থাকবে 0 তার মানে ওমেগা কিউব এটা ইকুয়াল টু 1 হয় এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মান হয়ে যায় 0 কোশ্চেন এটা ওঠে যে কেন আমরা এটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছি কারণ আমরা ঘনমূল বের করার ক্ষেত্রে না এরপর থেকে এই 1 ওমেগা ওমেগা স্কোয়ারকে প্রত্যেকবার ঘনমূলে ব্যবহার করে থাকবো যে কোনো সংখ্যার ঘনমূল যখন আমরা বের করব তখন 1 ওমেগা ওমেগা স্কোয়ারে হেল্প নিয়ে সেটাকে বের করব কিভাবে সাপোজ এখানে আমরা একটু আগে -1 টু দি পাওয়ার 1/3 মান বের করেছিলাম তো -1 টু দি পাওয়ার 1/3 যে তিনটা মান এসেছিল তারা হচ্ছে প্রথমত এসেছিল -1 দ্বিতীয়ত এসেছিল হচ্ছে 1 প্লাস আই √3 ডিভাইডেড বাই 2 তো 1 প্লাস আই √3টাকে পরে লিখি আগে লিখবো হচ্ছে 1 মাইনাস আই √3 ডিভাইডেড বাই 2 1 মাইনাস আই √3 ডিভাইডেড বাই 2
আরেকটা মান এসছে 1+i√3 ডিভাইডেড বাই 2, তাই না? কোয়েশ্চেন এটা ওঠে যে এর সাথে ওমেগার কি সম্পর্ক। তো যদি আমরা ঘনমূলগুলোকে একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো প্রথমেরটা তো -1 ঠিক আছে, এখানে কিছু করার নেই। বাট দ্বিতীয় যে রাশিটা এটা, এখানে লবের থেকে যদি আমি -1টাকে কমন নিই, লবের থেকে যদি -1টাকে কমন নিই তাহলে পরে এই +1+1টা হয়ে যাবে -1 আর -i√3 হয়ে যাবে +i√3 ডিভাইডেড বাই 2 পড়ে থাকবে। এটা কি চেনা জানা মনে হয় যে এটা কোনো চেনা জানা রাশি কি? তো হ্যাঁ ঠিক, যে -1 + i√3 ডিভাইডেড বাই 2 এটা একটু আগে আমরা পেলাম, এটা হচ্ছে ওমেগা, নাথিং বাট ওমেগা। একই রকমভাবে যে 1+i√3 ডিভাইডেড বাই 2 এখান থেকেও যদি আমরা -1কে কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে -1 -i√3, দুটোই নেগেটিভ হয়ে যাবে তখন ডিভাইডেড বাই 2। এটাও আমাদের চেনা জানা রাশি, এটা কি? এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তাই না? ওমেগা স্কোয়ারের ক্ষেত্রে -1 -i√3 ডিভাইডেড বাই 2 হয়। তার মানে বেসিক্যালি -1⁻⁴ এর মান হচ্ছে -1 -1 ইন্টু ওমেগা মানে মাইনাস ওমেগা, আর -1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা স্কোয়ার। অর্থাৎ -1-এর ঘনমূলগুলো ওমেগা আর ওমেগার মাধ্যমে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এরপর থেকে যে কোনো কমপ্লেক্স নাম্বারের যখন আমরা ঘনমূল বের করব তখন আমরা ওমেগা আর ওমেগা স্কোয়ারের সাহায্যে তাদেরকে প্রকাশ করে দিতে পারি। যেমন সাপোজ আমাদের বললো যে 8⁻⁴ এর মান কত। 8⁻⁴ এর মান বের করতে হলে সর্বপ্রথমত 8⁻⁴ তিনটে মান আসবে, তার মধ্যে থেকে যেটা বাস্তব মান সেটাকে আমাকে কুইকলি ধরে ফেলতে হবে। তো আমরা জানি 8-এর ঘনমূল হচ্ছে 2, তাই না? 8-এর ঘনমূল হলো 2। তো বাকি দুটা ঘনমূল কত কত হবে? তো বাকি দুটা ঘনমূলকে আমরা খুব ইজিলি লিখতে পারি কি, যে না প্রথম ঘনমূলটা যদি 2 হয় দ্বিতীয় ঘনমূলটা হবে 2 ওমেগা আর তৃতীয় ঘনমূলটা হবে 2 ওমেগা স্কোয়ার। ঠিক আছে? যেমন আগের বার হয়েছিল প্রথম ঘনমূলটা -1⁻⁴ প্রথম ঘনমূলটা -1 হচ্ছিল, দ্বিতীয় ঘনমূলটা মাইনাস ওমেগা মানে -1 ইন্টু ওমেগা আর তারপরটা -1 ইন্টু ওমেগা স্কোয়ার। তো একই রকমভাবে আমরা 8⁻⁴ মানগুলো পেলাম। তো আমাকে এরপরে যে সংখ্যারই ঘনমূল বের করতে দিক না কেন আমরা কিন্তু খুব ইজিলি ওমেগা এবং ওমেগা স্কোয়ারের সাহায্যে বের করতে পারি। টপিকটা যদি বোঝা হয় তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই লেখা হোক যে -27⁻⁴ এর মান কি কি হবে। ঠিক আছে? -27⁻⁴ এর মান কি কি পাওয়া যাবে, এটা কমেন্ট বক্সে অবশ্যই যেন কমেন্ট করে লেখা হয় যদি এই টপিকটা বোঝা যায়। ঠিক আছে? নেক্সট আমরা পরবর্তী যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অনুবন্ধী জটিল রাশি। ঠিক আছে? পরবর্তী টপিকের নাম হচ্ছে অনুবন্ধী জটিল রাশি। জটিল রাশি কি জিনিস? অনুবন্ধী জটিল রাশি আমি সংজ্ঞাটাকে লেখাই। যদি z ইকুয়াল টু a+ib হয় তবে z এর অনুবন্ধী জটিল রাশি, অনুবন্ধী জটিল রাশি, জটিল রাশি z বার দ্বারা নির্দেশিত হবে, দ্বারা নির্দেশিত হবে। কমা দিয়ে যেখানে যেখানে z বার এটা ইকুয়াল টু হবে a-ib। ঠিক আছে? যেখানে z বার ইকুয়াল টু হয়ে যাবে a-ib। উদাহরণ লাগবে অবশ্যই, উদাহরণ দিয়ে আমি বলছি যে সাপোজ z ইকুয়ালস টু 3 + 2i, তবে z বার এটা হয়ে যাবে, আমরা কি দেখছি যে z যদি a+ib হয় তাহলে z বার হয়ে যাবে a-ib। তার মানে i এর সামনের চিহ্নটা পাল্টে যায়। তাহলে z যদি 3 + 2i হয় তাহলে z বার কি হয়ে যাবে? i এর সামনের চিহ্নটা পাল্টাবে, i এর সামনে এখানে প্লাস আছে তাহলে এটা হয়ে যাবে 3 - 2i। z যদি আমরা নিই যে 1 - i, i - 1 সাপোজ, তবে z বার কি হবে? z বার এর নিয়ম হচ্ছে i এর সামনের চিহ্ন পাল্টাবে। যেহেতু এখানে i - 1 আছে তা i এর সামনে প্লাস আছে, তার মানে এটার z বারের ক্ষেত্রে এটা হয়ে যাবে -i - 1। ঠিক আছে? z বারের ক্ষেত্রে এর মান হয়ে যাবে -i - 1। তো এটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি আলোচনা করি
গ্রাফিক্যালি দেখলে পরে আমরা বুঝবো যে সাপোজ আমাদের ফার্স্ট যে এক্সাম্পলটা ছিল 3+2i। তো 3+2i মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর 3 ঘর, পজিটিভ এক্স অক্ষ বরাবর 3 ঘর আর পজিটিভ ওয়াই অক্ষ বরাবর 2 ঘর যেতে হবে। তারপর সাপোজ এটা 1 ঘর, এটা 2 ঘর, তার মানে এখানে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 3,2 বিন্দু, অর্থাৎ 3+2i এই কমপ্লেক্স নাম্বারটা। আমরা দেখলাম যে 3+2i এর অনুবন্ধী জটিল রাশি হচ্ছে 3-2i, অর্থাৎ 3-2i কে বিন্দু আকারে প্রকাশ করলে এটা হয়ে যাবে 3,-2, অর্থাৎ কোন কোয়াড্রেন্টে থাকবে? প্লাস আছে, তারপরে মাইনাস আছে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাবে। ফোর্থ কোয়াড্রেন্টে প্রথমে 3 ঘর, তারপরে নিচের দিকে 2 ঘর, তো নিচের দিকে 2 ঘর আমি নিই, তার মানে ঠিক এই জায়গায় এটা হবে হচ্ছে 3,-2। ভাবার বিষয় হচ্ছে যে এই 3,2 এক্স অক্ষ থেকে যা দূরত্ব, 3,-2ও কিন্তু এক্স অক্ষ থেকে একই দূরত্ব না, 2 একক দূরত্ব, তাই তো? পজিটিভ দিকে আর নেগেটিভ দিকে। একই রকমভাবে যদি i-1কে একটু আলোচনা করি, i-1কে বিন্দু আকারে প্রকাশ করলে হবে হচ্ছে -1, +1, তাই তো? -1, +1। এটা কেন হয় নিজেদেরকে একটু ভেবে এটা বলতে হবে, ঠিক আছে? যে i-1 এর কেন বিন্দু আকারে রিপ্রেজেন্টেশন হচ্ছে -1, +1। জেড বারের যেটা বিন্দু আকারে রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে -1, -1। -1, কোথায় আছে? যেহেতু প্রথমে মাইনাস তারপরে প্লাস আছে, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কোথায় থাকবে? প্রথমে 1 ঘর বাঁদিকে, তারপরে 1 ঘর ওপরের দিকে, মানে এই বিন্দুটা -1, 1। তারপরে আমি দেখতে পাচ্ছি এর যে অনুবন্ধী সেটা দুটোই মাইনাস, মানে থার্ড কোয়াড্রেন্টে থাকবে। প্রথমে মাইনাস বাঁদিকে 1 ঘর, তারপরে নিচের দিকে 1 ঘর, মানে এই জায়গায় -1, -1। এক্ষেত্রেও দেখছি যে এই বিন্দুটার এক্স অক্ষ থেকে যা দূরত্ব, এর অনুবন্ধীরও কিন্তু এক্স অক্ষ থেকে একই দূরত্ব। তাহলে এখানে একটা জিনিস নোট করা যাচ্ছে যে অনুবন্ধী যে নাম্বারগুলো, অনুবন্ধী নাম্বারগুলোর কিন্তু কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে তো বিন্দু আকারে প্রকাশ করা যায়। তার মানে ওই কমপ্লেক্স পয়েন্টটার এক্স অক্ষ থেকে, মানে বাস্তব অক্ষ থেকে যা দূরত্ব, ওই কমপ্লেক্স পয়েন্টটার অনুবন্ধী যে কমপ্লেক্স নাম্বার তারও কিন্তু বাস্তব অক্ষ থেকে সেম দূরত্ব হচ্ছে। তার মানে বেসিক্যালি বাস্তব অক্ষ যেটা, ঠিক আছে, এটা কিন্তু অ্যাজ আ মিরর লাইন হিসেবে কাজ করছে, একটা মিরর লাইন হিসেবে। মিরর লাইন মানে হচ্ছে মিরর লাইনের বাংলা কি হবে? মিরর লাইনের বাংলা হবে হচ্ছে প্রতিবিম্ব রেখা, মোস্ট প্রবাবলি, ঠিক আছে, বা প্রতিবিম্ব তল বলতে পারি। তো প্রতিবিম্ব তল হিসেবে কিন্তু কাজ করছে, অর্থাৎ এই 3,2 প্রতিবিম্ব হয়ে যাচ্ছে 3,-2, কার সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে। তো এটা একটা ইম্পর্টেন্ট নোট যেটা এমসিকিউ এ কাজে লাগতে পারে, যে কোনো কোনো জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি হলো প্রকৃতার্থে ওই সংখ্যাটির আগে লিখবো না, আগে লিখবো হচ্ছে বাস্তব অক্ষের সাপেক্ষে ওই সংখ্যাটির প্রতিবিম্ব বানানটা ভুল হচ্ছে, প্রতিবিম্ব রেখা, প্রতিবিম্ব বিন্দু বা সংখ্যা, ঠিক আছে? বাস্তব অক্ষের সাপেক্ষে একটা কমপ্লেক্স নাম্বারের যে এটা অনুবন্ধী রেখা, সেটাই হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বারটার প্রতিবিম্ব রেখা, সেটাই হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বারটার অনুবন্ধী জটিল রাশি, ঠিক আছে? খুবই ইজি টপিক। এখন এই যে অনুবন্ধী জেড যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে জেড এর অনুবন্ধী জেড বার দিয়ে চিহ্নিত হয়। তো এই টপিকগুলো শেখার পরে না আমাদের কয়েকটা রেজাল্ট আছে আরও, যে রেজাল্টগুলোকে আমরা যদি মনে রাখতে পারি, ঠিক আছে, আমাদের অঙ্কগুলো তাড়াতাড়ি হবে। তো এরকম কিছু আমি রেজাল্ট প্রোভাইড করছি, ঠিক আছে, যে রেজাল্টগুলোকে আমরা অঙ্কে অ্যাপ্লাই করব। ফার্স্ট
এই সমস্ত যে রেজাল্টগুলো আমি এখন দিতে চলেছি সেগুলো এখনো অবধি যে যে টপিকগুলো আমরা আলোচনা করেছি সবগুলোর কম্বাইন্ড রেজাল্ট, ঠিক আছে, মানে সব কিছুই আর কি এই রেজাল্টগুলোর মধ্যে দেখা যাবে, মডুলাস, অ্যামপ্লিটিউড সব কিছুই এই রেজাল্টগুলোর মধ্যে আছে। কিছু রেজাল্টের প্রমাণটা হয়তো আমরা খুব ইজিলি বুঝে যাবো, কিছু রেজাল্টের প্রমাণটা আমাদের সিলেবাসের বাইরে, বাট রেজাল্টগুলো আমাদের প্রয়োজন, তার জন্য আমরা এই টপিকগুলোকে ডিসকাস করবো যাতে অঙ্ক তাড়াতাড়ি হয়। 1 নাম্বার আমাদের বলেছে যে দুটো জটিল রাশি আছে, বা হ্যাঁ দুটো জটিল রাশি আছে, একটা জেড একটা জেড বার, জেড এর মডুলাসের মান যা হবে জেড বারের মডুলাসের মান একই হবে, মানে জেড আর জেড বার উভয়ের মডুলাসের মান একই হয়, ঠিক আছে। এবং সেটা খুব ইজিলি ভিজিবল, যে সাপোজ এই 3,2 জন্য মডুলাস মানে তো এই মূলবিন্দুর সাথে যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়, তাহলে পরে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য যা হবে এর যে অনুবন্ধী দিয়ে যে সমকোণী ত্রিভুজটা তৈরি হবে নিচের দিকে, সেই অনুবন্ধী যে বিন্দুটার জন্য যে সমকোণী ত্রিভুজটা তৈরি হচ্ছে তার অতিভুজের দৈর্ঘ্য কিন্তু একই হবে, কেননা ভূমির মান হচ্ছে দুজনের ক্ষেত্রে 3, একজনের ক্ষেত্রে লম্বের মান 2, আরেকজনের ক্ষেত্রে লম্বের মান -2। তো সেক্ষেত্রে যে দৈর্ঘ্যটা অতিভুজের দুটো ক্ষেত্রেই কিন্তু √3² + 2² আসবে, তাই না? তো যার জন্য আমি বুঝতে পারছি যে কোনো কমপ্লেক্স নাম্বার এবং তার অনুবন্ধী যে কমপ্লেক্স নাম্বার দুজনেরই কিন্তু যেটা মডুলাসের মান সেম হয়। 2 নম্বর রেজাল্ট হচ্ছে যে জেড এর সাথে যদি জেড বারকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেটা হয়ে যায় mod z², ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট অ্যাকচুয়ালি, এটা আমাদের বেশি অনেক অঙ্কে কাজে লাগে, জেড ইন্টু জেড বার এটা ইকুয়াল টু mod z²। 3, আগে আমি অনুবন্ধীরই তাহলে যে রেজাল্টগুলো আমার জানা আছে সেগুলোকে লিখে ফেলি যাতে অঙ্ক করতে সুবিধা হয়। তো Z1 প্লাস Z2 দুটো না আগে জেড আর জেড বার দিয়ে দেবো, জেড এর সাথে যদি আমি জেড বারকে যোগ করি তাহলে পরে অ্যান্সারটা হয়ে যাবে 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড, ঠিক আছে। আর জেড এর থেকে যদি জেড বারকে বিয়োগ করি তাহলে পরে এটা হয়ে যাবে 2 ইন্টু ইমাজিনারি পার্ট অফ জেড। তো জেড মানে কি, জেড মানে হচ্ছে সাপোজ যদি এক্স প্লাস আইওয়াই হয়, আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে তাহলে রিয়েল পার্ট অফ জেড কাকে বলা হয়, এক্স কে বলা হয় রিয়েল পার্ট অফ জেড, আর ইমাজিনারি পার্ট অফ জেড কাকে বলা হয়, ইমাজিনারি পার্ট অফ জেড বলা হয় হচ্ছে আইওয়াই কে। তাহলে পরে যদি জেড এর সাথে জেড বারকে দুটো কোনো একটা কমপ্লেক্স নাম্বার এবং তার অনুবন্ধী জটিল রাশিকে যদি যোগ করা হয় তাহলে পরে ওটা হয়ে যায় 2 ইন্টু ওর বাস্তব পার্টটা, আর যদি ওই কমপ্লেক্স নাম্বার থেকে ওর জেড বারকে বিয়োগ করা হয় তাহলে এটা হয়ে যায় 2 ইন্টু ওর ইমাজিনারি পার্টটা। 4 যদি সাপোজ যে Z1 আর Z2 গুলো দুটো কমপ্লেক্স নাম্বার আছে, তাদের গোটাটার অনুবন্ধী আমরা নিচ্ছি, তাহলে সেটা হয়ে যাবে Z1 এর অনুবন্ধী প্লাস Z2 এর অনুবন্ধী। যদি আমরা Z1 থেকে Z2 কে বিয়োগ করতাম আর গোটাটার অনুবন্ধী নিতাম তাহলে পরে এটা হয়ে যেত Z1 এর অনুবন্ধী মাইনাস Z2 এর অনুবন্ধী, মানে অনুবন্ধী যোগের অনুবন্ধী যোগফলের অনুবন্ধী ইকুয়াল টু অনুবন্ধীর যোগফল, বিয়োগফলের অনুবন্ধী ইকুয়াল টু অনুবন্ধীদের বিয়োগফল। 5, যদি দুটো কমপ্লেক্স নাম্বার গুণ অবস্থায় থাকে এবং তার যদি অনুবন্ধী নেওয়া হয় তাহলে প্রত্যেকের অনুবন্ধীর গুণফল হয়ে যায়, ঠিক আছে। 6, যদি দুটো কমপ্লেক্স নাম্বার ভাগ অবস্থায় থাকে এবং তার যদি অনুবন্ধী নেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় Z1 বার বাই Z2 বার। 7, তো মোটামুটি অনুবন্ধী দিয়ে আমার এই কটা রেজাল্টই মনে পড়ছে, ঠিক আছে, 6টা রেজাল্ট। 7 আরও হতে পারে বাট এখন আপাতত আমার মনে পড়ছে না। 7 নম্বর আমি চলে যাচ্ছি তাই মডুলাসের উপর, ঠিক আছে। তো মড অফ দুটো কমপ্লেক্স নাম্বার আছে তাদের মডুলাসের গুণফলের মডুলাস ইকুয়াল টু হয়ে যায় এদের মডুলাসের গুণফল, ঠিক আছে। 8 নাম্বার, যদি দুটো কমপ্লেক্স নাম্বার ভাগ অবস্থায় থাকে তাহলে পরে এদের ভাগফলের মডুলাস এটা হয়ে যাবে মডুলাসের ভাগফল। কিন্তু এখানে একটা প্রোভাইডেড জিনিস আছে যে আমরা জানি হরকে 0 হতে দেওয়া যায় না, তাহলে এখানে প্রোভাইড থাকবে যে মড অফ Z2 যেন অ্যাকচুয়ালি মড অফ Z2 নট ইকুয়াল টু 0 হবে, কি বোকা বোকা লিখছি আমি, ঠিক আছে। যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাস, ঠিক আছে, ওটা তো অলওয়েজ পজিটিভই হয়, তাই না। আর 9 হচ্ছে যদি আমি Z1 এর সাথে Z2 কে যোগ করি, ঠিক আছে, তো Z1 প্লাস Z2
এর মডুলাস এটা লেস দেন ইকুয়ালস টু হয় মড z1 প্লাস মড z2, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি বলা হয়। 10 যদি আমি z1 থেকে z2 কে বিয়োগ করতাম তার মডুলাস যদি নেই, তাহলে এটা হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল টু মড অফ মড z1 মাইনাস z2। 11 মডুলাস দিয়ে আমার মোটামুটি শেষ। এখন অ্যামপ্লিচিউডে যাচ্ছি। অ্যামপ্লিচিউডের উপর কিছু সূত্র আছে, যে অ্যামপ্লিচিউড অফ, ঠিক আছে, সাপোজ শুধু অ্যামপ্লিচিউড বলছে, প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড না, অ্যামপ্লিচিউড অফ z1 ইন্টু z2, অ্যামপ্লিচিউড অফ z1 ইন্টু z2 এটা হয় অ্যামপ্লিচিউড অফ z1 প্লাস অ্যামপ্লিচিউড অফ z2, ঠিক আছে। যদি অ্যামপ্লিচিউড অফ z1 z2 নিই, গুণফলের অ্যামপ্লিচিউড ইকুয়াল টু অ্যামপ্লিচিউডগুলো গুণফল। কিন্তু যদি আমরা প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড নিয়ে কাজ করি, মানে গুণফলের প্রিন্সিপাল অ্যামপ্লিচিউডের মান ওটা না একটু অন্যরকম হয়, ঠিক আছে। এটা হয়ে যায় অ্যামপ্লিচিউড অফ z1 প্লাস অ্যামপ্লিচিউড অফ z2 প্লাস, এটা ফর্মুলাটা এরকম হয়ে যায়, প্লাস 2k পাই, ঠিক আছে, প্লাস 2k পাই হয়, যেখানে যেখানে k ইকুয়াল টু, k এর তিনটে মান আছে, k ইকুয়াল টু আইদার -1 হয়, অর 0 হয়, অর 1 হয়। k ইকুয়াল টু -1 হবে যদি অ্যামপ্লিচিউড অফ z1 প্লাস অ্যামপ্লিচিউড অফ z2, এটা যদি -1 কখন হবে, যদি অ্যামপ্লিচিউড অফ z1 প্লাস অ্যামপ্লিচিউড অফ z2 এটা যদি গ্রেটার দেন পাই হয়। হ্যাঁ, কে এর মানটা শূন্যও হতে পারে। কখন শূন্য হবে, যদি অ্যামপ্লিচিউড অফ z1 প্লাস অ্যামপ্লিচিউড অফ z2 এর মান -পাই থেকে +পাই এর মধ্যে থাকে, ঠিক আছে। অ্যামপ্লিচিউড অফ z1 এর অ্যামপ্লিচিউড আর z2 এর অ্যামপ্লিচিউডকে যোগ করলাম, প্রিন্সিপাল অ্যামপ্লিচিউডকে যোগ করছি, যোগফলের মানটা যদি -পাই থেকে +পাই এর মধ্যে থাকে তাহলে কোনো চাপ নেই, কে এর মানটা 0 হয়ে যাবে। আর যদি এই অ্যামপ্লিচিউড অফ z1 আর অ্যামপ্লিচিউড অফ z2 এর যোগফলটা এটা যদি লেস দেন ইকুয়ালস টু -পাই হয়, তাহলে পরে কে এর জায়গায় -1 +1 বসাতে হবে, ঠিক আছে। সেটার ক্ষেত্রে কে এর জায়গায় +1 বসিয়ে দিতে হবে। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামপ্লিচিউডের অফ z1 z2 এর ফর্মুলা। 13 এটা বোঝা গেল না নিশ্চয়ই। 12 নম্বরটা আমি এক্সাম্পল দিয়ে আগে বুঝিয়ে দিই, ঠিক আছে, এক্সাম্পল দিয়ে। তো সাপোজ এটা একটা এক্সাম্পল নিচ্ছি, আমি নিচ্ছি z1 ইকুয়াল টু আমি নিলাম সাপোজ -1 - i, ঠিক আছে। z1 ইকুয়াল টু নেওয়া হচ্ছে -1 - i, আর z2 ইকুয়াল টু আমি নিয়ে নিচ্ছি হচ্ছে সাপোজ কত নেওয়া যায়, z2 ইকুয়ালস টু নেওয়া হচ্ছে সাপোজ z2 এর মান আমি নিচ্ছি হচ্ছে 1 + i, সাপোজ এরকম নিয়ে নিলাম। দেখি কি হয়। আমাদের বলে জিজ্ঞেস করলো যে তাহলে অ্যামপ্লিচিউড অফ z1 z2 কত হবে। তো অ্যামপ্লিচিউড অফ z1 z2 এর ফর্মুলা হচ্ছে অ্যামপ্লিচিউড অফ z1 প্লাস অ্যামপ্লিচিউড অফ z2 প্লাস 2k পাই। এই যে 2k পাই এটা শেষ অবধি চলবে। হ্যাঁ, আমরা আগে অ্যামপ্লিচিউড অফ z1 আর অ্যামপ্লিচিউড অফ z2 কে যোগ করব। তো এএমপি z1, স্মল এএমপি z1 মানে তো z1 এর প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড। তো আমাকে দেখতে হবে যে এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে। আমি দেখতে পাচ্ছি -1 - i এটা আছে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, তাই না। মানে এটাকে বিন্দু আকারে লিখলে পরে এটা হয়ে যায় -1, -1, থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে থাকলে পরে এর প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড হবে -পাই প্লাস ট্যান ইনভার্স, আজকে এই যে প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড চার্টটা দেওয়া হলো সেটার নিয়ম অনুযায়ী ট্যান ইনভার্স -b/a, ঠিক আছে। একই রকমভাবে z2 যেটা দেখতে পাচ্ছি এটা আছে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ এটা 1,1 হচ্ছে। এর প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড হবে ট্যান ইনভার্স b/a, সিম্পলি b/a প্লাস 2k পাই। এটা ইকুয়ালস টু -পাই প্লাস ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান ইনভার্স 1 প্লাস 2k পাই না। তাহলে -পাই প্লাস ট্যান ইনভার্স 1 এর মান হচ্ছে π/4 প্লাস π/4 প্লাস 2k পাই। এটা ইকুয়ালস টু -পাই প্লাস π/4 প্লাস π/4 হিসেব করলে এটা আসে হচ্ছে -π/2, ঠিক আছে। এটা চলে আসে -π/2 প্লাস 2k পাই। তো আমি যা দেখতে পাচ্ছি যে অ্যামপ্লিচিউড অফ z1 প্লাস অ্যামপ্লিচিউড অফ z2 এটা আসছে -π/2। এখন -π/2 কি পায়ের থেকে বড় না, এটা কি পায়ের থেকে ছোট বা সমান না,
তো এটা কোথায় আছে? এটা আছে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে। তাহলে পরে আমাকে এখানে যে কেটা দেখতে পাচ্ছি, কে এর জায়গায় জিরো বসিয়ে দিতে হবে। তাহলে মাইনাস পাই বাই টু প্লাস কে এর জায়গায় জিরো বসালে জিরো, দ্যাট ইজ অ্যামপ্লিটিউড অফ জেড ওয়ান জেড টুর মান হয়ে যাবে মাইনাস পাই বাই টু। তো এতটাই ইজিলি আমরা জেড ওয়ান জেড টুর প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডকে বের করতে পারি। কিছুই না, জাস্ট অ্যামপ্লিটিউড অফ জেড ওয়ান প্লাস অ্যামপ্লিটিউড অফ জেড টুকে যোগ করে দেখতে হবে কত আসে, এবং সেই অনুযায়ী কে এর মানটা বসবে। যদি আমরা দেখতাম যে যোগফলটা চলে আসছে হচ্ছে সাপোজ মাইনাস থ্রি পাই বাই টু, কথা মাইনাস থ্রি পাই বাই টু চলে আসছে, তাহলে আমাকে তখন কি করতে হতো? তখন কে এর জায়গায় প্লাস ওয়ান নিতে হতো, মানে মাইনাস থ্রি পাই বাই টু প্লাস পাই টু পাই, এরভাবেই হতো। এতটাই ইজি জিনিস, ঠিক আছে? তাহলে এভাবে আমরা অ্যামপ্লিটিউড অফ জেড ওয়ান জেড টুকে পাচ্ছি। 13 নম্বর, একই রকমভাবে জেড ওয়ান বাই জেড টুরও ফর্মুলা তৈরি হয় 13 নম্বর ফর্মুলাতেই। অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে নর্মাল অ্যামপ্লিটিউড, জাস্ট অ্যামপ্লিটিউড আর কি। অ্যামপ্লিটিউড অফ জেড ওয়ান বাই জেড টু, এটা ইকুয়ালস টু অ্যামপ্লিটিউড অফ জেড ওয়ান মাইনাস অ্যামপ্লিটিউড অফ জেড টু, ঠিক আছে? কিন্তু 14 নম্বর, যদি প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড দিয়ে জিনিসটাকে আমি আলোচনা করি, প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ জেড ওয়ান বাই জেড টু, এটা হয়ে যাবে একই রকমভাবে অ্যামপ্লিটিউড অফ জেড ওয়ান মাইনাস অ্যামপ্লিটিউড অফ জেড টু প্লাস টু কে পাই, ঠিক আছে? যেখানে অবশ্যই কে এর তিনটা মান থাকবে, ঠিক আছে? যেখানে কে এর মানগুলো কি কি? কে এর মান হচ্ছে ওই একই সেম তিনটা মান, মাইনাস ওয়ান হতে পারে, জিরো হতে পারে, ওয়ান হতে পারে। মাইনাস ওয়ান কখন হবে? যখন এই যে অ্যামপ্লিটিউড অফ জেড ওয়ান মাইনাস অ্যামপ্লিটিউড অফ জেড টু, এটা কি হবে? এটা যখন পায়ের থেকে বড় হয়ে যাবে। জিরো কখন হবে? যখন এই বিয়োগফলের মান মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে থাকবে, মানে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের যে রেঞ্জটা হয় সেই রেঞ্জের মধ্যে যখন থাকবে তখন কে এর মানটা জিরো হবে, কোনো কিছু যোগ বা বিয়োগ করার দরকার হবে না তখন, ঠিক আছে? যদি ডান দিকে পাবো। আর এটা হবে যখন আমরা পাবো যে অ্যামপ্লিটিউড অফ জেড ওয়ান মাইনাস অ্যামপ্লিটিউড অফ জেড টু এর মান যখন মাইনাস পাইয়ের থেকেও ছোটো বা সমান, তখন এটা হয়ে যাবে প্লাস ওয়ান। তাহলে এভাবে আমরা কমপ্লেক্স নাম্বার রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট দেখলাম। এই রেজাল্টগুলো আমরা টাইম টু টাইম কাজে লাগাবো। এই 1 থেকে 14 অবধি যে রেজাল্টগুলো যতটা পারা যায় মনে রাখলে পরে ভালো হবে, ঠিক আছে? আমাদের প্রবলেম সলভ করতে ততটাই সুবিধা হবে। এখন আমরা কিছু অঙ্ক করি, তাই না? এমন কয়েকটা অঙ্ক করা যাক। সাপোজ আমাদের থিওরি শেষ হলো, আমরা এখন সোজা চলে যাব অঙ্কে, ঠিক আছে? তো আমরা আমাদের ফার্স্ট অঙ্কে চলে আসছি, ঠিক আছে? এই হলো আমাদের প্রথম অঙ্ক। আমরা এখন যা কমপ্লেক্স নাম্বারের থিওরি শিখেছি তার উপরে এক দুটো অঙ্ক আমরা করি, ঠিক আছে? অঙ্ক করে একটু কনসেপ্টটা ভালো লাগে। অঙ্ক না হলে পরে কি আর ভালো লাগে, ঠিক আছে? থিওরি অত শিখে কি লাভ যদি অঙ্কই না করতে পারি। তাহলে জেড ইকুয়ালস টু 3 প্লাস 4i যদি হয়, আমাদের কাছে জিজ্ঞেস করেছে যে জেড ইন্টু জেড বার এর মান কত। তো অঙ্কটাকে দুভাবে করা যেতে পারে। জেড এর মান দেওয়া আছে, জেড বারের মান বের করে নিয়ে জেড আর জেড বারকে গুণ করে অ্যান্সারটা বের করা যেতে পারে, নতুবা যে আজকে আমরা নিয়ম শিখেছি সেই নিয়ম যদি অ্যাপ্লাই করা যায়, জেড ইন্টু জেড বার, আজকেই রেজাল্টগুলোর মধ্যে আমরা দেখেছি এটা হয় মড জেড স্কোয়ার। এখন যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে তার মডুলাসের মান হয়ে যাবে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। যেহেতু মড জেড স্কোয়ার আছে তাই এটার আবার স্কোয়ার হয়ে যাবে। এখন রুটের স্কোয়ার করলে রুট আর স্কোয়ার দুটোই চলে যায়, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের মান হয়ে যাবে 25। তাই সঠিক অ্যান্সার হচ্ছে বি। ওকে, তাহলে একের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি। চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। 3i মাইনাস 1 হোল স্কোয়ারের মডিউলাসের মান কত? তো আজকে এই দুটো প্রবলেমই আমরা আলোচনা করছি। 3i মাইনাস 1 হোল স্কোয়ারের মডিউলাসের মান কত হবে? এই কোয়েশ্চেনটার মডিউলাস আমাকে বের করতে বলেছে। তো 3i মাইনাস 1 হোল স্কোয়ার আমরা নেব। 3i মাইনাস 1 হোল স্কোয়ারের মডিউলাস চাই, মানে মড অফ 3i মাইনাস 1 হোল স্কোয়ার চাই। তো যে ফর্মুলাগুলো আমি দিলাম 14টা ফর্মুলা, তার সাথে আরেকটা অ্যাডিশনাল ফর্মুলা যদি অ্যাড করে নেওয়া যায় তাহলে পরে আমাদের এই অঙ্কটা তাড়াতাড়ি হবে। ফর্মুলাটা হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাসের স্কোয়ার, এটা ইকুয়াল টু বেসিক্যালি কমপ্লেক্স নাম্বারটা স্কোয়ারের মডিউলাস। তার মানে স্কোয়ারের উল্টাটা অ্যাকচুয়ালি বলা উচিত ছিল যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের স্কোয়ারের মডিউলাস ইকুয়াল টু মডিউলাসের স্কোয়ার। আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে কমপ্লেক্স নাম্বারটা স্কোয়ার হচ্ছে, তার মডিউলাস আছে। তাহলে আমি একটা কাজ করি, এটাকে মডিউলাসের স্কোয়ার করে দিই, ঠিক আছে? এই যে মডিউলাস নিলাম এবং এর স্কোয়ার করে দিলাম।
তো কোয়েশ্চেন এটা ওঠে যে 3i-1 এর মডুলাস কত হবে? তো মডুলাসটা তো আমরা জানি রুট ওভার কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আকারে লিখলাম, একই জিনিস এর হোল স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 10। 3 স্কোয়ারের ভ্যালু 9, 1 স্কোয়ারের ভ্যালু 1, 9 প্লাস 1 10, 10 এর রুট তার আবার স্কোয়ার মানে 10। তো সঠিক অ্যান্সার হচ্ছে বি। এভাবে আমরা কমপ্লেক্স নাম্বারের প্রবলেমগুলো সলভ করতে পারি। তো নেক্সট ক্লাস থেকে আমরা কমপ্লেক্স নাম্বারের উপর বেশ কিছু প্রবলেমস আলোচনা করব, ঠিক আছে? কিছু প্রবলেমস নেব, সেগুলো সলভ করব। পরের ক্লাস থেকে প্রবলেম সলভ স্টার্ট হবে কমপ্লেক্স নাম্বারের উপর। থ্যাংক ইউ।